নমস্কার বন্ধুরা, গত ভিডিওয়ে বলেছিলাম যে কোভিড এবং কোভিডের ম্যানেজমেন্ট এই লোকসভা নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ টপিক হওয়া উচিত সঠিক প্রার্থীকে নির্বাচন করার। সেটা যেরকম যারা বর্তমান কেন্দ্রে সরকারে আছেন তাদের জন্য জরুরি, যদি তারা না থাকেন, বিরোধীরা যদি দখল করেন, সেই বিরোধীদের ভোট দেওয়ার ক্ষেত্রেও জরুরি। কি সুন্দর, কি দক্ষতার সাথে সেই সময় কোভিড ম্যানেজমেন্ট শুরু হয়েছিল। কিন্তু এখানে বুঝতে হবে যে শুরুর দিকে জানুয়ারি থেকে মার্চ অবধি অনেক কিছু জানা সত্ত্বেও কতটা নেগলেক্ট করা হয়েছিল কোভিডকে। এটা ধরা হয়েছিল, অনেক কিছু বেরিয়েছিল যে কোভিড আমাদের এখানে আসতে পারবে না, কোভিড এলেও নবান্ন ক্রস করার আগেই কোভিড চলে যাবে, কারণ ওখানে ক্রস করে আর আসা যাবে না। এরকম আরও অনেক ছোট ছোট মজা, মিমস, জোকস হয়েছিল। তারপর আমরা একদিন দেখলাম কোভিড সত্যি এলো, এখানে কোভিডের কেস বেরোলো, লকডাউন হলো 24শে মার্চ থেকে। সেটা প্রতীকী লকডাউন হলো, তারপর টানা লকডাউন চলতে থাকলো। লকডাউনের সময় কি হলো? আমরা থালা বাজালাম। কেন থালা বাজালাম? আমাদের ঐক্যের জন্য। এইটা বলা হয়েছিল যে আমরা সবাই থালা বাজাবো। এবার অনেকে এটা মজার মতো নিতে পারেন, অনেকে এটা ভাবতে পারেন যেটা একটা ইঙ্গিত। আসলে এগুলো কিছুই নয়। যেমন ধরুন, একটা সেনাবাহিনী প্যারেড করতে করতে মাঝে মাঝে ধ্বনি দেয়, ওই হাউ ইজ দ্য জোশ। এটা কেন হয়? কারণ ভেতরের ফিলিংসটাকে তৈরি করার জন্য। যেমন আমরা বলি বন্দে মাতরম, আমরা যেমন অনেকে বলে ইনকলাব জিন্দাবাদ। কেন বলে? কিছুই নয়, এগুলো হচ্ছে আমাদের ভেতরটাকে গরম করার জন্য, তরতাজা করার জন্য এবং মনোবলটা ফেরানোর জন্য। সেদিক থেকে থালা বাজানোটাতে কোনো সমস্যা ছিল না, ভালো, খুবই সদর্থক পজিটিভ একটা অ্যাপ্রোচ ছিল। তারপর পর যে অ্যাপ্রোচগুলো হলো সেগুলো খুব সুন্দর ছিল। সমস্ত জিনিস ভেবে চিনতে, ইকোনমিটাকে কন্ট্রোল করে আস্তে 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 লকডাউন বাড়ানো, লকডাউন কমানো, গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন, অরেঞ্জ জোন, বিভিন্ন রকম জোন ভাগ করে দিয়ে তারপর টেস্টিং বাড়ানো। RT-PCR এমন একটা যন্ত্র যেটা তার আগে অবধি লোকে শুধুমাত্র 2-3টে কিছু স্পেসিফিক টেস্টের জন্য ব্যবহার করত, সেই যন্ত্র খুব একটা আমাদের দেশে ছিল না, সেই যন্ত্র আনানো হলো। PPE কিট খুব কম তৈরি হতো, সেখানে PPE কিট বহুল পরিমাণে তৈরি হতে লাগলো, বিদেশ থেকে আনা হলো। শুধু তাই নয়, এখানে তৈরি হওয়া শুরু হলো গ্লাভস, মাস্ক, স্যানিটাইজারও সেরকম। তার মধ্যে কিছু ভুল স্যানিটাইজার, কিছু ইমপ্রপার স্যানিটাইজার, কিছু ঠিক স্যানিটাইজার, সমস্ত কিছু হলো। এবং প্রত্যেকটা জিনিসেই কিন্তু ছোট বড় স্ক্যামও হলো বিভিন্ন জায়গায়। কখনো হসপিটাল লেভেলের স্ক্যাম, কখনো নার্সিংহোম লেভেলের স্ক্যাম, কখনো রাজ্য লেভেলের স্ক্যাম, কখনো কেন্দ্র লেভেলের স্ক্যাম। এবার অদ্ভুত হয়, এই স্ক্যামগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়। যে স্ক্যামে একটা বড় ইনভলভমেন্ট থাকে, বিশেষ করে কেন্দ্র সরকারের ইনভলভমেন্ট থাকে, সেটা কিন্তু কখনো তদন্ত হয় না ওই পার্টিকুলার সরকার থাকাকালীন। সেই জন্য আজকে কেন্দ্রীয় সরকার কিন্তু এসব ব্যাপারে ক্লিন। তাদের কোনো রকম, বিশেষ করে পিএম কেয়ার ফান্ডে কত টাকা হয়েছে জমা কেউ জানে না। এই RTA করার পর, RTA-টাই তো শুনেছিলাম মাঝখানে উঠে গেছিল, তুলে দেওয়া হয়েছিল। তো RTA-তে লোকে জানালো যে এত টাকা, এত কোটি টাকা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে দিয়েছে। নাহলে তো আমরা জানতেই পারতাম না। আমরা এটুকু জানি, আমাদের কনফারেন্স মানে ডাক্তারি কনফারেন্স উপর প্রচুর নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। কনফারেন্স করা যাচ্ছে না, কনফারেন্স করা গেলেও প্রচণ্ড কঠিনভাবে কনফারেন্স এখন করতে হয়। আমাদের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের কোনো প্রয়োজন নেই, আমরা নেট ঘেটে দেখে নেব। আমাদের দেশে বিদেশে কোনো কনফারেন্সে যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের দেওয়া হচ্ছে দেশি দেওয়া। এখন পুরো প্রমোশন হচ্ছে আয়ুর্বেদ,
আয়ুর্বিজ্ঞানের প্রমোশন হবে আমাদের দেশে কিন্তু আর ইংরেজি দেওয়া অ্যালোপ্যাথের খুব একটা হবে না। জানি না কতদিন আমি প্র্যাকটিস করতে পারবো, হয়তো আয়ুর্বেদ এমনভাবে চলে আসবে যে আমাদের আর প্র্যাকটিস থাকবে না। তো যাই হোক, আয়ুর্বেদের জন্য কিন্তু আছে, মানে প্রভিশন আছে, কনফারেন্স হবে টবে ভালোই হবে। আমাদের কনফারেন্স খুব একটা আর করা যাবে না। সঠিক উপায়, হ্যাঁ, ইলেকট্রাল বন্ডে পয়সা দিলে হয়তো করা যেতে পারে, সেরকম কিছু সিস্টেম হয়তো আছে, আমি জানি না। তো এই যে আরটি করে পিএম কেয়ার ফান্ডে কত টাকা সে সময় কোভিডের জন্য লোকজন জমা করেছিল? সুশান্ত সিং রাজপুত তো বলেছিলেন আমি 1 কোটি টাকা দিয়েছি। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়, বিচার ব্যবস্থার গুণে এখনো আমরা জানতে পারিনি সুশান্ত সিং রাজপুতের খুন হয়েছিল কি আত্মহত্যা করেছিলেন উনি, কোথাও কেউ জানা যায়নি। এই কোভিডের প্রসঙ্গে আরেকটা কথা বলি, মিমি চক্রবর্তীকে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল কোভিশিল্ড, যেটা একজন ভুয়ো, যে নাকি নিজে হুডোলা গাড়িতে করে যেত, কি একটা নাম ছিল, বোধিসত্ত্ব না কি নাম ছিল একটা ছেলেটির, ভদ্রলোকের, হ্যাঁ, যিনি ভুয়ো আইপিএস অফিসার সেজে, হ্যাঁ, সব কিছু করে বেড়াতেন এবং তিনি ভ্যাকসিন দিয়েছিলেন লোকজনকে। তার মধ্যে একজন আমাদের ওই সময় যিনি সাংসদ মিমি চক্রবর্তী, বিদায়ী সাংসদ এখন, তিনিও তার কাছ থেকে ভ্যাকসিন নিয়েছিলেন। সেই ভদ্রলোক জেলে গেলেন, সেই সময় অবধি জানি, এখন তার খবর কেউ জানে না। তিনি জেলে আছেন, তিনি বিচার পেয়েছেন, তার সাজা হয়েছে না উনি জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ জানে না। কোনো সংবাদ মাধ্যম কিন্তু এইগুলোর দিকে সচেষ্ট নয়। তারা কিন্তু তাদের টিআরপি বা যে কোনো কারণেই হোক শুধুমাত্র ফোকাসড হয়ে আছে যে কথাগুলো লোকজন বেশি শুনছে তার দিকে, বা এদের বলা যায় তারা শোনাচ্ছে আমাদেরকে, তাদের কোনো উদ্দেশ্য থাক বা না থাক। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি যেটা জানি না সেটা নিয়ে কমেন্ট করব না। তারপরে যে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এগুলো এলো, এগুলোর পোটেন্সি, এফিকেসি কিন্তু খুব বিরাটভাবে আমরা ওই সময় দেখার সুযোগ পাইনি। আমরা সবাইকে দিয়ে গেছি, সেটা খুব স্বাভাবিক, সেটা করতে হতো, কারণ এত যুদ্ধকালীন তৎপরতা একটা ভ্যাকসিন আনা হয়েছে, এটার গুণাগুণ দেখার সুযোগ তখন ছিল না অতটা ডিটেলে, তাও দেখা হয়েছিল। পরবর্তীকালে এই যে এত মানুষ ভ্যাকসিন নিয়েছেন, তাদের কি আউটকাম হলো, কজন সত্যি সত্যি তাতে উপকৃত হয়েছেন, তার ফাদার আর কোভিড মারামারি হয়নি, কজন কোভ্যাক্সিন কোভিশিল্ড নেয়ার পরও আক্রান্ত হয়েছেন, আইসিইউতে ভর্তি হয়েছেন, মারা গেছেন, কেউ জানে না। কজন তার সাইড এফেক্টে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ জানে না। গত পরশু আমাদের একজন খুব মাননীয় অর্থোপেডিক সার্জন হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই ইনসিডেন্স কিন্তু আমরা প্রচুর দেখছি ডাক্তারদের মধ্যে কোভিড পরবর্তী সময়। তো সেটা কি কোভিডের কারণে হয়েছে যে সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে ইয়াং ডাক্তারদের, নাকি ভ্যাকসিন তারা নিয়েছেন বলে হয়েছে? ভ্যাকসিনের সাইড এফেক্টও হতে পারে। তো এইগুলো তো রিসার্চ করতে হবে। এই রিসার্চ কিন্তু হলো না। এই রিসার্চের পিছনে কিন্তু আইসিএমআর এর সরকারের একটা দায়িত্ব ছিল যে এত হিউজ পরিমাণ যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিনের এফিকেসি স্টাডি করা হলো না কিন্তু করা। আর ওমিক্রন যখন এলো তখন তো দেখা গেল ভ্যাকসিন আদৌ ওমিক্রনের উপর এফেক্টিভই নয়। স্বাভাবিক, কারণ ওমিক্রন প্রায় 50-60টা মিউটেশন হওয়ার পর হয়েছে, আর যেখানে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে সেটা তারা 1 বছর আগে থাকতে ম্যানুফ্যাকচার শুরু হয়েছে। তার মধ্যে যে পোটেনশিয়াল, যে জীবাণুগুলো, যে প্রোটিনগুলো দেওয়া হয়েছে, সেই প্রোটিনগুলো এখন আর এই পার্টিকুলার এটাতে কোনোভাবেই কাজ করতে পারবে না, কারণ ওমিক্রন অলমোস্ট একটা নতুন ভাইরাসের মতো হয়ে গেছে। এবং ওমিক্রন সবার হলো, এখন কোভিডটা ধামাচাপা পড়ে আছে, হচ্ছে কিন্তু আমরা কিন্তু কেস পাই কিছু কিছু, হ্যাঁ, কিন্তু সেগুলো মহামারীর মতো না বা অতিমারীর মতো নয়। তাহলে কি আমরা কোভ্যাক্সিন কোভিশিল্ডকে বলবো যে দিজ আর সাকসেসফুল প্রোডাক্ট, দে আর গুড ভ্যাকসিন? হ্যাঁ, আমরা বলতে চাই, কারণ ডাক্তার হিসেবে আমাদের সবসময় একটা বাধ্যবাধকতা থাকে যে আমরা ভ্যাকসিন প্রমোশন করব। আমরা চাই যেটা আমাদের সরকার, কেন্দ্র সরকার বা আইসিএমআর যে গাইডলাইন বেঁধে দেবে সেটাতে চলতে। কিন্তু আমরা কিন্তু সত্যি কথা পোস্ট ভ্যাকসিনেশন স্টেটাসের আপডেট কিছু জানি না। ভ্যাকসিনের সত্যি লং টার্ম কমপ্লিকেশনস বা লং টার্ম এফিকেসি নিয়ে আমাদের কোনো ধারণা নেই। বুস্টার দেওয়া যাবে কিনা, দেওয়া হবে কিনা, আদৌ দেওয়ার অপশান আছে কিনা, এখন যদি একজনকে কোভিশিল্ড দিতে হয় দিতে পারবো কিনা জানি না।
এই নিয়ে কোনো আলোচনা নেই, না ডাক্তার মহলে আছে, না রাজনীতির মহলে আছে, কোনো মহলে নেই। যেমন ইনফ্লুয়েঞ্জার এটা বছর বছর ভ্যাকসিন দেওয়ার কথা, কিন্তু কোভিডের কি বছর বছর ভ্যাকসিন নিতে হবে? নেওয়া উচিত, জরুরি? জানি না। এই নিয়ে কোনো গাইডলাইন এখনো তৈরি হয়নি, এবং সেই গাইডলাইন তৈরি হতে কেউ সচেষ্ট বলেও আমার ব্যক্তিগতভাবে, একদম ব্যক্তিগতভাবে বলছি, আমার মনে হয় না। মানে আমি এমন কারোর সঙ্গে ইন্টারাক্ট করিনি বা নেটে গুগলে দেখিনি যে লোকজন ফিউচারে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছেন বা কোভিড-19টা থেকে যাবে ভাবছেন, ভেবে এগুলো করছেন। তার মানে কি সবই পলিটিক্যাল গিমিক? যখন পলিটিক্সে অন্য একটা টপিক আসে তখন এই টপিকগুলো ধামাচাপা পড়ে যায়। আর এই ইলেকট্রাল বন্ড দিয়ে কি আমাদের ওষুধের দামগুলো বাড়ছে না? ওষুধ, কোভিডের সাকসেস এবং সেই সময় নির্বাচন সংক্রান্ত ঘটনায় চারদিকে লোক সমাগম করে, চারদিকে এই সমস্ত মিটিং করে ওই ডেল্টা ভাইরাস প্লাস ভাইরাসটাকে এতটা বাড়াবাড়ি করে এতগুলো মানুষ সেই সময় মারা গেল। কেউ রেসপন্সিবল নয়, না কেন্দ্র সরকার রেসপন্সিবল, না রাজ্য সরকার রেসপন্সিবল, কারণ টপিকটাই তো উঠছে না। এবারে মিটিংগুলোতে তো কেউ এটা নিয়ে কথাই বলছে না। আমি আমার মতো বলে রাখলাম, কারণ এই টপিকটাতে আমার স্বার্থ আছে, আমি ডাক্তার যেহেতু। একটু ভাববেন, একটু ভেবে দেখবেন আমার কথাগুলো। আমি কিন্তু কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলের হয়ে বলছি না, আমি রাজনীতির ভুল দিকটা, সমালোচনার দিকটা সমালোচিত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার ভিডিও অন্যকে শেয়ার করবেন। সবাই একটু ভাববেন আর মতামত দেবেন। নমস্কার।